ওয়েলকাম টু মুক্তা সিরিজ। এই পার্টের শুরুতেই মহারাজের কাছে তার এনোচ আসে। সে বলে, মহারাজ, আমি একটা খবর শুনতে পেয়েছি। আপনার কি মনে আছে যখন রাজকুমার চি এর ঘটনাটা ঘটল, তখন ঝাও ইউ নামে একজন লোক ছিল যে কিনা সেই ঘটনার সাক্ষী ছিল। তবে তাকে বারবার জিজ্ঞেস করার পরও সে বলেছিল তাকে নাকি ওই সময় অজ্ঞান করে ফেলা হয়েছিল। এর কিছুদিন পর সে মারা যায়। তবে এখন আমি শুনতে পারছি ঝাও ইউ নাকি আগে থেকেই বিবাহিত ছিল। তার স্ত্রী কিছুদিন আগে মারা গেছে, তবে তার সন্তান নাকি এখনো নাংলিং শহরে আছে। মহারাজ ভাবতে থাকে, নাংলিং শহর, তার মানে পেই পরিবার অবশ্যই এই ব্যাপারে জানে। সে তখন মনে করে পেইয়ানের মা উদি আর মহারাজ অনেক ভালো বন্ধু ছিল। আবার মহারাজের ভালো বন্ধু পেইয়ানের বাবাও ছিল। তারা ছোটবেলা থেকেই একসাথেই ছিল। সে তখন বলে, ঘোড়ার গাড়ি রেডি করো, আমি পেই ম্যানশনে যাব। এরপরে পেই ম্যানশনের ভিতরে একজন দাসী এসে পেইয়ানের মাকে কিছু বলে বাইরে নিয়ে আসে। এরপর সে তাকে বলে যে মহারাজ এসেছে, তাই আমি আপনাকে বাইরে নিয়ে এসেছি। পেইয়ানের মা তার দাসীকে বলে পেইয়ানকে সিক্রেটলি এই খবরটা দিতে এবং মহারাজকে আলাদা একটি মহলে নিয়ে যেতে। একটু পরে সে সেখানে যাবে। এরপরই মূলত পেইয়ানের কাছে এই খবরটাই এসেছিল এবং সেই কারণে পেইয়ান হঠাৎ করে অনুষ্ঠান ছেড়ে চলে যায়। এরপর পেইয়ান মহারাজকে সেই মহলে দিয়ে নিজে বাইরে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে ঝাও জাংসিকে বোঝাচ্ছিল, হঠাৎ করে তোমার মাস্টার কোথায় গেল, গিয়ে দেখো সে কোথায় আছে। জাংসি তখন পেইয়ানকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে মহারাজ ভেতরে আসে। সে তখন একটি পেন্টিং দেখতে পায় যেটাতে একটি মেয়ে ঘোড়ায় ছিল। জাংসি খুঁজতে খুঁজতে সেই জায়গায় চলে আসে। সে দেখতে পায় ভেতরে দুজন কথা বলছে। এদিকে দেখা যায় তেঙ্গুই নিজের প্রাসাদে আলাদা করে অনুষ্ঠান করছে। সে আলাদা ভেড়া রান্না করে খাচ্ছে। একটু পর সেই মহল থেকে মহারাজ বেরিয়ে আসে। মহারাজ পেইয়ানকে বলে, এই কারণেই তুমি একদম শান্ত, আমার মতো। পেইয়ান এই কথার কিছু বুঝতে পারে না। মহারাজ এনোজকে জিজ্ঞেস করে, পেইয়ানের পেছনে যে মেয়েটা আছে ওইটাই কি তার প্রিয় দাসী? এনোজ বলে, দেখে তো মনে হচ্ছে। এরপরে পেইয়ান বাইরের দিকে চলে আসে। সে তার লোককে বলে ভেতরে গিয়ে সবাইকে বলতে সে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গেছে, সে কারণে তার আসতে দেরি হবে। অন্যদিকে পেইয়ানের মা উদি কল্পনা করছিল একদিন মহারাজ যে কিনা ওই সময় যুবরাজ ছিল, সে উদিকে এসে বলছিল, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, রাজ্যের খাতিরে আমাকে অন্য একজনকে বিয়ে করতে হবে। উদি এতে অনেক কষ্ট পায়। সে বলে, যদি এভাবে আপনি আমাকে ছেড়েই দেন তাহলে আমার আর কি বলার আছে। মহারাজ এরপর তার হাতে নিজের আঁকা একটি ছবি দেয় আর বলে, আমি সবসময় তোমাকে মনে রাখবো আর সবসময় আমার হৃদয়ে তোমার জন্য আলাদা জায়গা থাকবে। ছবিটা নিয়ে উদি বলছিল, আমি চাই আমাদের যাতে আর দেখা না হয় আর আপনার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়। উদি বলতে থাকে, উনি এই পরিবার ধ্বংস করে দিতে এসেছে। আমি এই পরিবারকে বাঁচানোর জন্য, আমাদের আর্মিদের বাঁচানোর জন্য আমার 6 বছরের ছেলেকে রাজপ্রাসাদের হস্টেজ হিসেবে দিয়ে দিয়েছিলাম। এখন উনি আবার এসেছে। আজকে আমি ওনাকে পুরোপুরিভাবে সাবধান করে দিয়েছি। এদিকে মহারাজ চলে যাওয়ার সময় কল্পনা করতে থাকে ওই সময় পেইয়ানের মা তার কাছে আসে। মহারাজ তাকে বলে, এই বছরগুলোতে তুমি অনেক কষ্ট করেছো। উদি বলে, আমি অনেক খুশি হয়েছি যে আপনি আমার জন্মদিন মনে রেখেছেন এবং আমাকে দেখতে এসেছেন। মহারাজ বলে, ওই সময় আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম কারণ তখন আমি নিরুপায় ছিলাম। সেই কারণে আমি তোমার বিয়ে আমার সবচেয়ে ভালো বন্ধু জিজিং এর সঙ্গে ঠিক করেছিলাম। জিজিং হলো পেইয়ানের বাবা। উদি বলে, নিরুপায়? আপনি জানেন কতটা নিরুপায় আমি ছিলাম? পেইয়ানের বাবার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে আমাকে কত কিছু দেখতে হয়েছে, মানুষকে কত কিছু বোঝাতে হয়েছে, মানুষকে আমাকে এটা বোঝাতে যে কত কষ্ট হয়েছে যে পেইয়ানের জন্ম সময়ের আগেই হয়ে গেছে। মহারাজ বলে, মানে? উদি বলে, জিজিং মারা যাওয়ার পর পেইয়ানকে আপনি রাজপ্রাসাদে নিয়ে যান। তাকে আপনি আপনার ছেলের মতো করেই লেখাপড়া করিয়েছেন। তখন আমি কত খুশি যে পেইয়ান তার বাবার ছায়া তো দেখতে পারছে। মহারাজ, আমি চাই না পেইয়ান আপনার ছেলের মতোই আপনার সকল ভালোবাসা পাক। আমি শুধু এইটুকু চাই, আপনি তাকে শান্তিতে থাকতে দিন। সে কেঁদে কেঁদে মহারাজকে এই কথা বলছে। আসি উদিকে বলে, মহারাজ কি এটা বিশ্বাস করে নিয়েছে যে পেইয়ান ওনার ছেলে? উদি বলে, উনি বিশ্বাস করুক আর না করুক, এরপর থেকে পেইয়ানের সঙ্গে খারাপ কিছু করার আগে সে আরেকবার ভাববে। এদিকে মহারাজ তার এনোজকে বলে, খুঁজে বের করো ঝাও ইউর কথাটা কে রটিয়েছে, আর এখন প্রাসাদে ফিরে চলো। এদিকে জাংসি পেইয়ানকে বলে, আমি আপনার জন্য স্যুপ বানিয়ে আনবো। পেইয়ান বলে, না, আমার ভালো লাগছে না, আমি জানি না সামনে কি আছে। জাংসি বলে, ভবিষ্যৎ তো আমরা কেউ জানি না, এই কারণে বর্তমানে যা আছে সেটা নিয়ে আনন্দ করা ঠিক। পেইয়ান বলে, বর্তমান? সে তখন কল্পনা করে ছোটবেলা থেকেই সে শুধু মার্শাল আর্ট প্র্যাকটিস করেছে, শুধু লেখাপড়া করেছে, আর 19 থেকে 20 হলেই তার মা তাকে শাস্তি দিয়েছে। তার মা তাকে একটা জিনিসই শিখিয়েছে, পেই ফ্যামিলিকে তাকেই সামলাতে হবে। পেইয়ান বলে, তোমার চোখে আমি খুবই বোরিং, তাই না? জাংসি বলে, একদমই না হুজুর, আমি ছোটবেলা থেকেই পাহাড়ে বড় হয়েছি, বেশিরভাগই ফুল ফল খেয়েছি, বেশি কিছু শিখিও নি, বেশি কিছু জানিও না। আমার স্বপ্ন শুধু পৃথিবীর সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখা। তাহলে সেই হিসেবে আমিও তো শুধু এক ধরনের জীবনই কাটাচ্ছি,
আমি কি বোরিং? এরকমই প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের জীবনের চাহিদা আলাদা, প্রত্যেকের আশা আলাদা। আমরা তো সাধারণ মানুষ, আমরা ঘুরতে ফিরতে আনন্দ করতে ভালোবাসি, কোনো কিছুর দায়িত্ব আমরা নিতে চাই না। কিন্তু আপনি রাজ্যের দায়িত্ব নিয়েছেন। আপনাদের মতো দায়িত্ববান লোকেরা আছে বলেই আমরা সাধারণ মানুষ নিশ্চিন্তে রাস্তায় হাঁটতে পারি। পেইয়ান বলে, আজকের ব্যাপারটা যেন কেউ জানতে না পারে। জাংসি বলে, আজকের ব্যাপারটা উপরওয়ালা জানে, আপনি জানেন, আর এই তারারা জানে, আমি তো জানি না। তখনই যুবরাজের শালী মানে প্রধানমন্ত্রীর ছোট মেয়ে সেখানে আসে, আর সে বলে যে সে রাস্তা হারিয়ে ফেলেছে। পেইয়ান বলে, ঠিক আছে, আমি আপনাকে রাস্তা দেখিয়ে দিচ্ছি। এরপরে সবাই যখন চলে যাচ্ছিল, ঝাও জাংসিকে ধাক্কা দিয়ে বেরিয়ে আসে। একটু পরেই সেখানে খবর হয় ট্যাংরুই যে বিলাতে ছিল সেই বিলাতে আগুন লেগে গেছে। সবাই দৌড়ে গিয়ে সেখানে পানি ঢালতে থাকে। এখানে সিন কাট হয়। পরদিন সকালে এক মন্ত্রী বলতে থাকে, ঘরের ভেতরে ভেড়া রান্না করা হচ্ছিল, ওই সময় হঠাৎ করে আগুন লেগে যায়, আর এরপর আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর এর ফলে ট্যাংরুইয়ের মৃত্যু হয়। মহারাজের সৈনিক ফ্যানি এবং পেইয়ানের সৈনিক তংমিন দুজনকেই মহারাজ জেলখানে নিয়ে যেতে বলে, আর পেইয়ানকে বলে, তুমি জানো তুমি কত বড় অন্যায় করেছো, আপাতত তুমি বাড়িতে বন্দী হয়ে থাকো, এরপরে আমি ভাববো যে তোমার সঙ্গে আমি কি করব। এরপর দেখা যায় ট্যাংরুই আসলে মারা যায়নি, বরং ট্যাংরুইকে ঝাও আর তার লোকেরা নিয়ে এসেছে। ঝাও তাকে বলে, তাড়াতাড়ি স্বীকার করো যে তুমি হলে ওয়াং শিংচুয়ান। কিন্তু ট্যাংরুই তার কথা স্বীকারই করতে চায় না। ঝাও এরপর বেরিয়ে আসে, তবে তার আঙ্কেল সেখানেই থেকে যায়। এদিকে জাংসি ওই স্টেট এবং আরো অন্যান্য স্টেট আর নিজেদের রাজ্য সম্পর্কে তেমন একটা জানে না, তাই সে জিমিংকে বলে তাকে এগুলো একটু বুঝিয়ে দিতে। জিমিং তখন তাকে কতগুলো বই দিয়ে দেয়, আর বলে এগুলো ভালো করে পড়লেই তুমি দুই রাজ্যের মধ্যে কি সম্পর্ক সেসব কিছু জানতে পারবে। অন্যদিকে ঝাওয়ের আঙ্কেল বলে, ও কিছুতেই স্বীকার করছে না যে সে ওয়াং শিংচুয়ান। ঝাও বলে তাকে কোনো খাবার দেবেন না, আর সে ঘুমাতে চাইলে তার গায়ে পানি ঢেলে দেবেন। খাবার আর ঘুম না পেলে তার আক্কল ঠিক জায়গায় চলে আসবে। অন্যদিকে ট্যাংরুইয়ের জেনারেল পেইয়ানের বাড়িতে এসে হাঙ্গামা করতে থাকে। তারা পেইয়ানকে দেখতে চায় এবং তারা তাদেরকে হুমকি দিতে থাকে এই খবর তারা ওই স্টেটে পাঠিয়ে দেবে যে ট্যাংরুইকে তারা মেরে ফেলেছে এবং দুই রাজ্যের মধ্যে যুদ্ধ শুরু হবে। তখনই ঝাও সেখানে আসে, আর সে সেই জেনারেলকে বলতে থাকে, আপনি কি করতে চাইছেন? এই কেস এখনো সলভ হয়নি, আপনি যদি যুদ্ধই চান তাহলে আমি এখন থেকেই শুরু করি। সে তাকে ভয় দেখিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর সে ভেতরে আসতে থাকে। এদিকে জাংসি ট্যাংরুইয়ের লেখা কবিতা পড়ছিল, আর সে বলতে থাকে, কি বিশ্রী কবিতা, কোনো অর্থ নেই। তখনই সেখানে পেইয়ান আসে। জাংসি তাকে কিছু ফুল খেতে দেয়। পেইয়ান বলে, চিন্তা ভাবনায় আমি ঠিক করে ঘুমাতে পারছি না। জাংসি বলে, আমার কাছে একটা উপায় আছে। এদিকে ঝাও পেইয়ানের সঙ্গে দেখা করার জন্য এদিকে আসছিল। তখন সে দেখতে পায় জাংসি পেইয়ানের কাঁধে মাসাজ করে দিচ্ছে, আর পেইয়ান ঘুমিয়ে পড়েছে। সৈনিক বলে, আমি গিয়ে হুজুরকে ডেকে নিয়ে আসছি। ঝাও বলে, দরকার নেই, মেয়েরা যখন কাছে থাকে তখন ছেলেদেরকে ডাকতে হয় না। সে জাংসির দিকে তাকিয়েছিল। জাংসিও তখন ঘুরে তাকে দেখে। ঝাও এরপর চলে যায়। একটু পরে পেইয়ানের ঘুম ভেঙে যায়। সে বলে, ভালোই ঘুম হলো। এরপর সে বলে, আমি একটা কথা জিজ্ঞেস করি, ওই সন্ত্রাসী কি ঝাও? জাংসি বলে, আপনার এটা কেন মনে হচ্ছে? পেইয়ান বলে, আমার মনে হয় সে তোমাকে অন্যভাবে ট্রিট করে। জাংসি বলে, ঝাও একটু শয়তান প্রকৃতির, সে আসলে অন্যের জিনিস কেড়ে নিতে পছন্দ করে। সে যখন বুঝতে পেরেছে আপনি আমার সঙ্গে ভালো ব্যবহার করেন, তাই সে আমাকে নিজের কাছে নিতে চাইছে। পেইয়ান বলে, ও আচ্ছা। জাংসি বলে, ওই নির্লজ্জ বিড়াল সবসময় মুখে মাস্ক পরে থাকে, আমি কখনো তার চেহারা দেখিনি। পেইয়ান চলে যাওয়ার সময় সেখানে বই দেখতে পায়। সে বলে, তুমি এই রাজ্যের বইগুলো পড়ছো যাতে আমাকে সাহায্য করতে পারো, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি সত্যি আমাকে সাহায্য করতে চাও তাহলে আমার প্রাসাদে থেকে যাও। জাংসি বলে, আপনার প্রাসাদ অনেক ভালো, সবাই ভালো পোশাক পরে ভালো খাবার খায়, কিন্তু হুজুর এটা একটা বন্দি জায়গার মতো, আর আমি কখনোই বন্দি থাকতে চাই না। পেইয়ানের পর চলে যেতে চাইলে জাংসি তাকে বলে, এবার আপনি কি করবেন? পেইয়ান বলে, ওরা আমাকে নিচের দিকে নামাতে চাইছে, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করব ওদেরকে সবার সামনে টেনে নিয়ে আসার জন্য। এর পরদিন পেইয়ান মহারাজের কাছে গিয়ে বলে, মহারাজ, আমাকে ফাঁসানো হয়েছে, আমি 10 দিন সময় চাইছি, এর মধ্যে আমি প্রমাণ করে দেব যে আমি একদম নির্দোষ। মহারাজ বলে, আর যদি তুমি প্রমাণ করতে না পারো তাহলে কিন্তু তোমার মার্কিউসের পদ তোমার হাত থেকে সরে যাবে। পেইয়ান বলে, মহারাজ, আমি এই ইনভেস্টিগেশনে আমার দাসীকেও আমার সাথে রাখতে চাই। মহারাজ এটার পারমিশন দিয়ে দেয়। এই খবর ঝাওয়ের কাছে চলে আসে যে পেইয়ান কেসের ইনভেস্টিগেশন করছে এবং সাথে সে জাংসিকেও রেখেছে। ঝাও জিজ্ঞেস করে, ওই দিন মহারাজ কেন পেইয়ানদের বাড়িতে গিয়েছিল? ইফেই বলে, পেইয়ানের মায়ের সঙ্গে দেখা করতে। ঝাও বলে, মহারাজ তার আগের মৃত এক বন্ধুর স্ত্রীর সঙ্গে রাতের বেলা দেখা করতে গিয়েছিল, এটা আবার জাংসির মতো একজন দাসী দেখে ফেলেছে, মহারাজ যদি তাকে মেরে ফেলতে বলে। এই ভয়ে পেইয়ান জাংসিকে তার সাথেই রাখছে। মহারাজকে বোঝাতে চাইছে যে জাংসি তার জন্য ইম্পর্টেন্ট, তার মানে মনে হচ্ছে এই মেয়েটা এখন আমারও কাজে লাগবে।
পরদিন যাও কিছু ছেলেদেরকে ট্রেনিং দিচ্ছিল, তখন সেখানে মহারাজ চলে আসে। সে তাকে দেখে মনে করে কয়েক বছর আগে ঝাওয়ের বড় বোন মহারাজের কাছে এসেছিল নাচ করার জন্য, কিন্তু মহারাজের তাকে পছন্দ হয়ে যায়, তাই সে তাকে কনকিউবাইন হিসেবে রেখে দেয়। এর পরের দিন সে তাকে বলে, তুমি কি কনকিউবাইন হয়ে খুশি হওনি? সে বলে, আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আমার মন খারাপ, কারণ আমার একটা ছোট ভাই আছে যার সঙ্গে কিছু বছর আগে আমি আলাদা হয়ে গেছি। মহারাজ তখন বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার ভাইকে খুঁজে নেব। এরপর দেখা যায় কতজন দাসেরা নিজেদের মধ্যে ফাইট করছিল। তারা সবাই মারামারি করে শেষমেশ যে কিনা বেঁচে যাবে তাকেই মহারাজ দাস হিসেবে রেখে দেবে। আর সেটা ছিল ঝাও, যাকে তার বোন চিনে ফেলে। সে তাকে ডাকতে থাকলে ঝাও তার দিকে তাকায়, আর তারা দুজনেই খুব খুশি হয়। বর্তমানে মহারাজ বলতে থাকে, আমি ভাবতেও পারি না 10 বছর আগে যে দাস আমার রাজপ্রাসাদে এসেছিল, আজ তাকেই আমি সবচাইতে বেশি ভরসা করি। ট্যাংরুইয়ের কেসটা অনেক বেশি ঝামেলা, তাই এই ইনভেস্টিগেশনে আমি ঝাওকে পাঠাতে চাই। এরপর পরদিন পেইয়ানের বাড়িতে ট্যাংরুই যেই বিলাতে মারা গেছে সেই বিলাতে ইনভেস্টিগেশন শুরু হলে একটু পর সেখানে ঝাও আসে। ঝাওকে দেখে জাংসি ভয় পেয়ে যায়। সে একটু সরে গিয়ে পেইয়ানকে বলে, দেখুন কমান্ডার এসেছে। ঝাও বলে, মার্কিউস, আপনি দেখছি আপনার দাসীকে অনেক বেশি মাথায় চড়িয়ে রেখেছেন। তোমার মাস্টার এত কষ্ট করছে, তুমি তার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসো। জাংসি বলে, আমি এখানে মাস্টারকে সাহায্য করতে এসেছি। সে তার অন্য পাশে গিয়ে দাঁড়ায়। এরপরে তারা সবাই আলোচনা করে বলছিল, ট্যাংরুই নিজের ঘরেই ভেড়া রান্না করছিল, কিন্তু হঠাৎ করে রাত 8টার দিকে পুরো বিলাতে আগুন লেগে যায়। ঝাও বলে, আমাদেরকে দেখতে হবে ওই সময় কে কে ছিল। পেইয়ান বলে, আমি শুনেছি রাত 8টার দিকে আপনি নাকি খাবার ঘরে ছিলেন না। আমি কি জানতে পারি ওই সময় আপনি কোথায় গিয়েছিলেন? ঝাও তখন বলে, কি করে যে বলি, আসলে আমার খাবারটা ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই আমি রান্নাঘরে গিয়েছিলাম গরম খাবার আনতে। পেইয়ান বলে, কোনো দাসী কি আপনাকে দেখেনি? ঝাও তখন জাংসির দিকে তাকায়। জাংসি বলে, হ্যাঁ, ওই দিন উনি রান্নাঘরে এসেছিল, আর আমি ওনাকে খাবার গরম করে দিয়েছিলাম। পেইয়ান বলে, এই কথা তুমি আমাকে আগে কেন বললে না? ঝাও বলে, আপনি ওকে দোষ দিয়েন না, আমি ওকে ভয় দেখিয়েছিলাম যে রাতের বেলা আমি আপনার রান্নাঘরে এসেছি, এই কথাও যেন কাউকে না বলে। আমার সম্মানেরও তো একটা ব্যাপার আছে। পেইয়ান বলে, তাহলে আমার ব্যবহারের জন্য আপনি রাগ করবেন না। ঝাও বলে, না না, আপনি তো ইনভেস্টিগেশন করছেন, আপনার সবকিছু ভালো করে জানা দরকার। জাংসি এরপর হাঁটতে হাঁটতে পেছনের দিকে যায় এবং সে ভাবতে থাকে, এই নির্লজ্জ বিড়ালটা সেদিন যদি এখানে এসে থাকে, তার কোনো না কোনো প্রমাণ তো এখানে থাকার কথা। তখনই ঝাও তার কাছে চলে আসে। ঝাও বলে, তুমি আমার থেকে দূরে দূরে থাকছো। জাংসি বলে, সামনেই মার্কিউস আছে, আমাকে মেরে ফেললে সে তোমাকে ছাড়বে না। ঝাও বলে, তোমাকে যদি আমি মেরেই ফেলতে চাই, তাহলে তোমাকে মারার আমার কাছে 1000টা উপায় রয়েছে। জাংসি এরপর তাকে জড়িয়ে ধরে আর চিৎকার করে বলতে থাকে, বাঁচাও বাঁচাও। ঝাও বুঝতে পারে না এবার সে কি করবে, তাই সে জাংসিকে নিয়ে পানিতে ঝাঁপ দেয়। তখন মার্কিউসরা সবাই দৌড়ে আসে। জাংসি তো সাঁতার জানে, তবে ঝাও ডুবে যাচ্ছে, তাই জাংসি তাকে বাঁচিয়ে উপরে উঠিয়ে নিয়ে আসে। এরপর সে তাকে থাপ্পড় মেরে মেরে তার জ্ঞান ফেরায়। ঝাও এমন নাটক করে যে সে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। সে তখন বলে, আমি কিভাবে যে পানিতে পড়ে গেলাম, জাংসি ছিল বলে আজ আমি বেঁচে গেছি। জাংসি, ভবিষ্যতে যদি তোমার কিছু প্রয়োজন হয় তুমি নির্দ্বিধায় আমাকে বলবে। এরপরে সে চলে যায়। পরদিন ঝাও আবারও আসে। তারা কিছুক্ষণ কথা বলার পর পেইয়ান বলে, আমার মনে হচ্ছে এর পেছনে রয়েছে উশিয়া। ঝাও বলে, এই উশিয়া আবার কি? মানে সে এমন ভাব করছে যে সে নিজেকেই চেনে না। পেইয়ান তখন বলে, উশিয়া হলো ইয়োলো রাজ্যের রাজকুমার। গত পর্বে আমি তোমাদেরকে একটা ভুল কথা বলেছিলাম, আসলে উশিয়ার বাবা জেনারেল ছিল না, বরং রাজা ছিল। যাই হোক, পেইয়ান বলে, আমার মনে হচ্ছে সেই ট্যাংরুইকে আগে থেকেই মারতে চাইছে। এরপরে জাংসি বলে, আমি আপনাদের সবার জন্য পায়েস রান্না করেছি। সে তাদের সবাইকে পায়েস খেতে দেয়। তার পায়েসের সবাই প্রশংসা করে। জাংসি ঝাওকে বলে, পায়েস কেমন লেগেছে? ঝাও বলে, আমার বেশি মিষ্টি পছন্দ না। জাংসি বলে, ঠিক আছে, এরপর থেকে আমি আপনার জন্য কম মিষ্টি দিয়ে বানাবো। পরদিন ঝাও বলতে থাকে, কয়েকদিন ধরে ইনভেস্টিগেশন করার পরও আমরা তো কোনো কিছুই পাচ্ছি না। পেইয়ান বলে, এবার আমার আপনার একটু সাহায্যের দরকার। ওই দিন এই বিলাতে 2 জন গার্ড ছিল, তারা এখন বর্তমানে জেলে আছে। আমি যদি জেলে গিয়ে তাদের সঙ্গে দেখা করতে চাই সেটা খারাপ দেখায়। ঝাও বলে, ঠিক আছে, আমি যাব, আর গিয়ে তাদেরকে সবকিছু ভালোভাবে জিজ্ঞেস করব। পেইয়ান বলে, আপনি যদি কিছু মনে না করেন আমার দাসীকে সাথে করে নিয়ে যাবেন। ঝাও বলে, জেলখানা তো দাসীদের জন্য নয়। পেইয়ান বলে, আমি জানি, তবে আমার সৈনিক তংমিন এখন জেলে বন্দী, এমনও হতে পারে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে, তাই আমি চাই তার জন্য কিছু খাবার পাঠাতে। ঝাও এতে রাজি হয়। রাতের বেলা আন পেইয়ানকে জিজ্ঞেস করে, আপনি কেন জাংসিকে ঝাওয়ের সঙ্গে পাঠাচ্ছেন? পেইয়ান বলে, ঝাওয়ের উপর থেকে আমার সন্দেহ এখনো যায়নি। আমি ঝাও আর জাংসিকে একসঙ্গে পাঠাচ্ছি যাতে তুমি তাদের উপর নজর রাখতে পারো। তাদের মধ্যে কোনো রকম কিছু দেখলেই তুমি আমাকে বলবে। এরপর সে জাংসির কাছে আসে। জাংসি বলে, আপনি চিন্তা করবেন না, আমি ওদেরকে সবকিছু ভালোভাবে জিজ্ঞেস করব। পেইয়ান বলে, তুমি বুঝতে পেরেছো?
জাংসি বলে, আমি জানি ঝাওকে সবাই ভয় পায়, তাই তংমিন তার সামনে সবকিছু বলতে সাহস পাবে না, এই কারণেই আপনি আমাকে পাঠাচ্ছেন। পেইয়ান তখন বলে, তুমি অনেক চালাক, তবে কাল আমি তোমার সঙ্গে যেতে পারছি না, তুমি কি ভয় পাচ্ছ? জাংসি বলে, কমান্ডার ঝাও অনেক বদ মেজাজি, তবে উনি দেখতে সুন্দর, তাই আমার তার সঙ্গে যেতে কোনো অসুবিধা নেই। পেইয়ান এটা শুনে বলে, আমি কি তাহলে ঝাওয়ের ধার কাছেও নেই? জাংসি বলে, আমার চোখে আপনি অনেক বড় মানুষ, ওনার সঙ্গে আপনার তুলনাই হয় না। এরপর সে চলে যায়। পেইয়ান এই কথাটা শুনে ভীষণ খুশি হয়। পরদিন তারা যখন গাড়িতে করে যাচ্ছিল, জাংসি ঝাওয়ের সঙ্গে কথা বলতে চাইলে ঝাও তাকে ইশারা দিয়ে বোঝায় যে বাইরে আন আছে। এরপর তারা যখন জেলের ভেতরে যায়, ঝাও বলে, একটু আগে তুমি আমার সঙ্গে কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছিলে, তুমি তো আমারই লোক। জাংসি বলে, কে আপনার লোক? ঝাও বলে, তুমি কি জানো না আনকে আমাদের সাথে কেন পাঠানো হয়েছে? পেইয়ান তোমাকেও বিশ্বাস করে না, তাই আমার ব্যাপারে কোনো কথা বলার আগে এটা ভেবে দেখো যে সে তোমার সঙ্গে কি করবে। এরপরে তারা তংমিনের কাছে আসে। ওই দিন ঠিক কি হয়েছিল জিজ্ঞেস করলে তংমিন বলে, রাত 8টার দিকে আমি যখন তেংরুয়ের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন জানালা দিয়ে আমি তার ছায়া দেখেছিলাম, যেখানে দেখা যাচ্ছিল সে খাবার খাচ্ছে। আমরা একটু সামনে যাওয়ার পরপরই সেখানে আগুন লেগে যায়, আর এই অল্প আগুনের ভেতরেই সে মারা যায়। আমি কিছুই বুঝে উঠতে পারিনি। এরপরে তারা ফ্যানের কাছে আসে। এখানে ফ্যানি কিছু উদ্ভট ধরনের কথা বলছিল। আসলে ফ্যানি হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে, তবে সমস্যা হলো সে অনেক বেশি জুয়া খেলে এবং বর্তমানে সে অনেক ঋণের ভিতর ডুবে আছে, আর সেই সুযোগটাই ঝাও এবং ঝাওয়ের লোকেরা কাজে লাগিয়েছে। এরপরে তারা যখন বেরিয়ে আসে, জাংসি আনকে বলে, আমি তো বেশি বাইরে বের হই না, তাই আমি একটু বাজারে যেতাম, পেইয়ান হুজুরের জন্য কিছু খাবার কিনতাম। ঝাও বলে, আমিও যাব, যেহেতু আমি পেইয়ানকে কথা দিয়েছি জাংসিকে নিরাপদে বাড়িতে নিয়ে যাব। এরপরে তারা বাজারে আসলে জাংসি দৌড়ে গিয়ে আগে কতগুলো বীজ কিনে নেয়। ঝাও পথ শিশুদের বলে, বেগুনি রঙের জামা পরা ছেলেটার কাছে গিয়ে টাকা চাও। সেই সব বাচ্চারা সবাই গিয়ে আনকে চেপে ধরে। এদিকে তারা দুজন কথা বলতে আসে। ঝাও জাংসিকে বলে, বলো তুমি কেন আমার সঙ্গে কথা বলতে চাইছো? জাংসি বলে, আপনি সত্যি করে বলুন, আপনি আসলে ইউলো রাজ্যের মুনফল শহরের, তাই না? ঝাও বলে, তোমার এটা কেন মনে হচ্ছে? জাংসি বলে, আমি আজ ইচ্ছে করে সেই ফুল দিয়ে পায়েস রান্না করেছিলাম, যেগুলো কিনা মুনফলে পাওয়া যায়। আমি শুধুমাত্র আপনার রিয়াকশন দেখতে চেয়েছিলাম। মুনফলে এই ধরনের ফুল অনেক পাওয়া যায় এবং এটা সেখানে খুবই বিখ্যাত। সাধারণ মানুষেরা এটা দিয়ে বেশিরভাগ পায়েস রান্না করে। আরেকটা হলো, প্রথম দিন আপনি যেদিন আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন, সেদিনও আপনি আমার জামার ভেতরে যে বইটা দেখতে পেয়েছিলেন সেটা মুনফলের বই ছিল। সেটা দেখার পরে আপনি আমাকে সরাসরি মারেননি। যাও বলে, আর কিছু? জাংসি বলে, আরেকটা হলো, মুনফলের মানুষ দেখতে খুব সুন্দর হয়, আপনিও দেখতে সুন্দর। যাও হেসে বলে, শুধুমাত্র এক বাটি পায়েস দিয়ে তুমি এগুলো পরীক্ষা করছিলে, এখন তুমি কি চাইছো? জাংসি বলে, তুমি আমার সেই বিড়ালটা আমাকে দিয়ে দাও, এই পৃথিবী অনেক বড়, আমি তোমাকে কথা দিচ্ছি আমি কোনোদিন তোমার সামনে পড়বো না। যাও বলে, দেখো তুমিও যেমন একজনের হয়ে কাজ করো, আমিও তেমন একজনের হয়ে কাজ করি, তাই আমাকে তুমি এগুলো বলো না। জাংসি বলে, তুমিও একজনের হয়ে কাজ করো? তুমি কার হয়ে কাজ করো? ওশিয়া? তার মানে তুমি ওশিয়া না? যাও বলে, তোমার কেন মনে হচ্ছে যে আমি ওশিয়া? তুমি এক বাটি পায়েস দিয়ে পরীক্ষা করে দেখছিলে আমি ওশিয়া কিনা? ওশিয়া রাজকুমার, সে কি রাস্তার খাবার খাবে? জাংসি বলে, কিন্তু পেইয়ান হুজুর তোমাকে সন্দেহ করে। যাও বলে, যদি সে তোমাকে বিশ্বাস করে তাহলে সে আমাকে সন্দেহ করবে না, কারণ তুমি তাকে কিছু বলবে না। জাংসি বলে, তাহলে সে যদি তোমাকে আর সন্দেহ না করে, তুমি কি আমাকে মাটির বিড়ালটা দিয়ে দেবে? যাও বলে, অবশ্যই। যাও বলে, এরপর থেকে তুমি আমার সঙ্গে কথা বলতে চাইলে হাত দিয়ে চাঁদের সাইন করবে, আমি তোমার সঙ্গে আলাদা কথা বলতে আসব। এরপরে তারা বাইরে এসে তাড়াতাড়ি করে সবজি কিনতে থাকে, কারণ আন এদিকেই আসছিল। হঠাৎ করেই যাও জাংসির হাত ধরে। জাংসি বলে, তুমি এগুলো কি করছো? যাও বলে, তুমি আসলেই ছেলেদের মন বোঝো না। এরপরই জাংসি তার হাত ছাড়িয়ে তার জিনিসগুলো সব নিচে ফেলে দেয়, যার ফলে জাংসি যে বীজগুলো এনেছিল সেগুলোর উপরে ঝাও পা দিয়ে ফেলে। তখনই আন এসে জাংসিকে ওঠায়। এরপরে তারা যখন বাড়িতে আসে, পেইয়ান বুঝতে পারে জাংসি খুঁড়িয়ে হাঁটছে। সে বলে, তোমার পায়ে কি হয়েছে? জাংসি বলে, আর বলবেন না, সবজি কিনতে গিয়েছিলাম, তখন কমান্ডার ঝাও আমার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। সে আমাকে সবজি কিনে দিয়ে বলে কিনা তাকে রান্না করে দিতে, আমি না করেছি, সেজন্য সে আমার হাত ধরেছিল। হুজুর, আপনি কি বলবেন সে আমার সঙ্গে এরকম কেন করছে? পেইয়ান বলে, সে কোনো খারাপ লোক নয়, সে হয়তো মজা করছিল। তবে আজকে তুমি কোনো ক্লু পেয়েছো? জাংসি বলে, তংমিন যা বলেছে ঠিক আছে, তবে ফ্যানির কথায় আমার একটু সন্দেহ হচ্ছে। সে বলছিল আমি জানি না কিভাবে সেই সন্ত্রাসী ভেতরে ছিল। আন বলে, এর মানে কি? জাংসি বলে, কথাটা হবে আমি জানি না সন্ত্রাসী কিভাবে ওই ঘরে ঢুকেছিল, বা আমি জানি না কিভাবে সন্ত্রাসী ট্যাংরুইকে মারলো, কিন্তু আমি জানি না সন্ত্রাসী কিভাবে ভেতরে ছিল। এটা আমার কাছে একদম অদ্ভুত লাগলো। পেইয়ান বলে, এই কথাটা তুমি কি কাউকে বলেছো? জাংসি বলে, না,
এটা অনেক বড় ব্যাপার, তাই আমি শুধু আপনাকে বলছি। পেয়ানের পরে সে দাসীদেরকে দিয়ে আঘাতের ওষুধ এনে জাংসিকে দেয় আর বলে, তুমি এবার গিয়ে বিশ্রাম করো। এরপরে পেয়ান আনকে বলে, আমাকে ক্ষমা করে দিন, বাজারের মাঝখানে আমি তাদেরকে হারিয়ে ফেলেছিলাম। পেয়ান বলে, কোনো কিছু কি অদ্ভুত চোখে পড়েছে? আন বলে, না, আমি গিয়ে সেটাই দেখেছি যে তারা দুজন ঝগড়া করছে। আড়াল থেকে জাংসি এই কথাগুলো শুনছিল আর সে বলতে থাকে, নির্লজ্জ বিড়াল, তোমার সঙ্গে আমার চুক্তি হয়েছে যে তোমাকে হুজুর আর সন্দেহ করবে না, কিন্তু আসল সন্ত্রাসকে ধরবে না, এই চুক্তি কিন্তু আমি করিনি। পরদিন পেয়ান সবাইকে বলতে থাকে সন্ত্রাসী আসলে পানি দিয়ে উপরে উঠেছিল। এরপর সে ভিলার ভেতর ঢুকেছে। তারা সেখানে একটি সুতাও দেখতে পায়, যেটা হয়তো সেই খুনির জামার ছিল। এর কিছুক্ষণ পর আন এসে সবাইকে বলে ওই সুতাটা ওই স্টেটের, সেখানকার মানুষরাই এই ধরনের সুতার জামা পরে। যে মেরেছে সে ম্যানহল দিয়ে এসেছে এবং সে অনেক ভালো একজন সাঁতারু। মানে এটা ক্লিয়ার হয়ে গেল যে ওই স্টেটের কেউই এসে তেংরুইকে মেরে ফেলেছে। একটু পরে জাংসি ঝাওর সঙ্গে দেখা করতে আসে। ঝাও বলে, আমি জানতাম তুমি আসবে, দেখি তুমি কি নিয়ে এসেছ। জাংসি তখন তার হাতে কামড় দেয়। সে বলে, তুমি আমাকে ব্যবহার করেছো যেন আমি পেয়ান হুজুরকে এসে এমন কিছু একটা বলি যে তারাও বুঝতে পারে খুনি আসলে অন্য কেউ। ওই দিন জন্মদিনের দিন তুমি ইচ্ছে করে আমাকে তোমার কথার জালে ভাসিয়ে পেয়ান হুজুরের কাছে পাঠিয়েছিলে যাতে আমি এখানে না থাকি। এরপর ওই দিন লেকের কাছে তুমি ইচ্ছা করে আমাকে নিয়ে পানিতে ঝাঁপ দিয়েছো আর তাদেরকে বুঝিয়েছো যে তুমি সাঁতার জানো না, তার মানে খুনি তো তুমি হতেই পারো না। আবার তুমি আমাকে ভুল বুঝিয়েছো যে উশিয়া তোমার মাস্টার, আসলে উশিয়া তুমি নিজেই। জাংসি বলে, এখন আমি গিয়ে হুজুরকে সবকিছু জানিয়ে দিচ্ছি। যাও তখন বলে, তুমি কোথা থেকে শুরু করবে? আমি তোমাকে ভয় দেখিয়েছি সেখান থেকে শুরু করবে, নাকি তুমি দাসী হয়ে তেংরুইয়ের খবর আমাকে দিতে সেখান থেকে শুরু করবে? সে জাংসির কাছে আসলে জাংসি বলে, আমি কত বোকা ছিলাম, তুমি কত বড় একটা প্রতারক। যাও বলে, আমি প্রতারক? আর তুমি পেয়ানের কাছে থেকে পেয়ানের খাবার খেয়ে আমার হয়ে কাজ করেছো, তুমি প্রতারক না? পেয়ান বারবার তোমাকে ব্যবহার করে আমাকে ধরতে চেয়েছে, মহারাজের কাছে মিথ্যা কথা বলেছে, সে প্রতারক না? যখন প্রমাণ হয়ে গেল যে ওই স্টেট থেকে খুনি এসেছে তখন তোমরা কেউ মানতে চাইছো না। যদি বলা হয় খুনি ইউলো থেকে এসেছে তাহলে সেটা তোমরা সহজেই মানবে। কেন? কারণ ইউলো রাজ্য দুর্বল। তুমি কি জানো ইউলো রাজ্যের মানুষগুলো এখন কিভাবে আছে? এরপরে সে চলে যায়। জাংসির তখন খারাপ লাগে। সে জিমিং এর কাছে গিয়ে বলে, ইউলো রাজ্য কেমন ছিল? জিমিং তখন বলে, ইউলো রাজ্য খুবই ছোট একটা রাজ্য ছিল যেটা কিনা বর্ডারের কাছে ছিল। তাদের দুই পাশে ওয়েস্টেড আর লিয়াং রাজ্য, মানে আমাদের রাজ্য। 20 বছর আগে একটা যুদ্ধে ইউলো রাজ্য একদম ধ্বংস হয়ে যায়। ইউলো রাজ্যের লোকেরা এরপর থেকে দাসী হিসেবে জীবন কাটাতে থাকে। এখনো প্রত্যেক বছরে ইউলো রাজ্যের লোকেদেরকে দাস হিসেবে কিনে নেওয়া হয়। এগুলো শুনে জাংসির মন খারাপ হয়ে যায়। জিমিং তখন বলে, তুমি অনেক সরল একটা মেয়ে, তবে পৃথিবীর সবকিছু এত সহজ না। মাঝে মাঝে যেটা ভালো দেখা যায় সেটাও খারাপ হয়, আবার যেটা খারাপ দেখা যায় সেটাও ভালো হয়। এরপরে ঝাওকে দেখানো হয় যে কিনা জাংসির পুতুলটাকে দেখছিল। এরপর সে নিজের হাতের কামড় দেখে। তখন ইফি এসে বলে, জাংসি যদি সবকিছু বলে দেয়। যাও বলে, যতক্ষণ এই পুতুল আমার কাছে আছে ততক্ষণ ও কিছুই বলবে না। ইফি বলে, সে যদি কোনোভাবে বুঝে যায় যে তেংরুই আসলে মারা যায়নি, বরং তাকে আমরা বদলে দিয়েছিলাম। তখন আমাদেরকে দেখানো হয় ওই দিন তেংরুইকে অজ্ঞান করে তাকে একটি বক্সে ভরে দেওয়া হয়। আরেকটা ছেলেকে তেংরুইয়ের জামা পরিয়ে সেখানে বসিয়ে দেওয়া হয়। তারা তাকে বলে, তুমি এখানে থাকো, একটু পরে তোমার জায়গায় একটা মৃত লাশ রাখা হবে। যাও বলে, মনে হয় না এত বড় প্ল্যান ওই মেয়ে বুঝতে পারবে। এদিকে জাংসি মন খারাপ করে বসেছিল। তখন সেখানে পেয়ান আসে। সে তাকে শীতের জামা পরিয়ে দেয়। জাংসি বলে, আপনি কাল মহারাজকে কি বলবেন? পেয়ান বলে, যা যা প্রমাণ পেয়েছি সেগুলো মহারাজকে দেখাবো, দেখি মহারাজ কি বলে। এরপরে সে চলে যায়। জাংসি হঠাৎ জানালার দিকে তাকালে এক দাসীর ছায়া দেখতে পায়। তখন সে তংমিনের কথা মনে করে। সে তখন বলতে থাকে, ওই দিন যদি তংমিন তেংরুইয়ের জায়গায় অন্য কাউকে দেখে থাকে, এমনও তো হতে পারে সে এখনো বেঁচে আছে। তবে আগেই আমাকে এই কথাটা কাউকে বলা যাবে না, আগে আমাকে প্রমাণ বের করতে হবে। সে এরপর সারা রাত বসে সকল ডিটেলস ঘাটাঘাটি করতে থাকে। এভাবে সকাল হয়ে যায়। জাংসির তেংরুইয়ের অটোপসি রেজাল্ট দেখছিল, যেখানে লেখা ছিল চেহারা এমন ভাবে পড়ে গেছে যে চেহারা চেনা যাচ্ছে না, আর 4 হাত পায়ের হাড়ে কোনো সমস্যা হয়নি, সেগুলো ঠিক আছে। এটা দেখে জাংসির হঠাৎ কিছু মনে পড়ে। সে এরপর তেংরুইয়ের লেখা একটা কবিতা বের করে, যেখানে তেংরুই নিজের সম্পর্কে লিখেছিল যে তার একটা পা ভাঙা। তার যদি একটা পা ভাঙা থাকে তাহলে ডেড বডির 4 হাত পায়ের হাড় একদম ঠিক কি করে থাকতে পারে? তার মানে অবশ্যই তেংরুই বেঁচে আছে। এরপরে সে তখনই ঘোড়া নিয়ে দৌড়ে রাজপ্রাসাদে যায়। সেখানে গেটেই পেয়ানকে সে পেয়ে যায় এবং তাকে বলে যে তেংরুই এখনো বেঁচে আছে। এই কথা শুনে পেয়ান তার সঙ্গে ঘোড়ায় উঠে পড়ে, আর ঝাও একদম অবাক হয়ে যায়। তারা বাড়িতে আসলে সকল কিছু ভালোভাবে দেখে বুঝতে পারে সত্যি হয়তো পেয়ান বেঁচে আছে। পেয়ান জাংসিকে ধন্যবাদ জানায়।
এদিকে আজকে সবাই তাড়াহুড়া করে লিখেছে যে আজকে তেঙ্গুইয়ের মুখ থেকে সত্য কথা বের করেই ছাড়বে, কারণ এখন তাদের কাছে আর সময় নেই। সেখানে হে নামের একজন লোক এবং তার স্ত্রী ছিল। হে তেঙ্গুইকে বলছিল, তুমি ইয়েলো রাজ্যের কত মানুষদের নিয়ে গিয়েছিলে 17 বছর আগে। তুমি গ্রামবাসীদেরকে নিয়ে একটা শর্টকাট রাস্তা দিয়ে যেতে চেয়েছিলে, আসলে সেটা ছিল মেরে ফেলার একটা ফাঁদ। সেখানে আমার মেয়েও ছিল, যার নাম হলো লান। আজ আমি তোমাকে মেরে এর প্রতিশোধ নেব। তেঙ্গুই তখন ভয়ে চিৎকার করে বলতে থাকে, হ্যাঁ আমি ওয়াং শিংচুয়ান। এরপরে ঝাও এসে তাকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো 20 বছর আগে আসলে ঘটনাটা কি হয়েছিল। সে তখন বলে, 20 বছর আগে ইয়েলো রাজ্যের রাজা হাওতিয়ান লিয়াং রাজ্যের রাজকুমার চিকে আমন্ত্রণ জানায়, কিন্তু এরপর হঠাৎ করেই লিয়াং রাজ্যের মহারাজ অসুস্থ হয়ে পড়ে, তাই রাজকুমার চি তাড়াতাড়ি নিজের রাজ্যে ফিরে আসে। ঝাও বলে, যদি সে নিজের রাজ্যে ফিরেই গিয়ে থাকে তাহলে রাজকুমার চিয়ের লাশ ইয়েলো রাজ্যে কিভাবে পাওয়া গেল? তুমি সত্যি করে বলো কি হয়েছিল। তেঙ্গুই বলে, এগুলো করেছে ইয়ান সিস্টার্স। তারা 2 বোন দাসীর বেশে এসেছিল। আসলে তারা ছিল ওয়েস্টেটের গুপ্তচর এবং সন্ত্রাস। তারাই রাজকুমার চিকে মেরেছে। আমি নিজের চোখে দেখেছিলাম তারা রাজকুমার চিকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। ঝাও বলে, তাহলে ওই সময় আপনি সত্যি কথা কেন বলেননি? তেঙ্গুই বলে, কারণ আমি নিজের প্রাণের ভয় পেয়েছিলাম। ওই সময় আমি রাজপ্রাসাদের গার্ড ছিলাম। এরপরে তারা সবাই বাইরে এসে ভাবতে থাকে, তার মানে আমাদেরকে ইয়ান সিস্টার্সদের ধরতে হবে। এখানে আমি তোমাদেরকে বলে দিই, ইয়াং সিস্টার্স কিন্তু ওই 2 জন, যাদের মধ্যে একজন জাংসির মাস্টার আর অন্যজন তার বোন। এরপরে পেইয়ান, জিমিং এবং আন একসঙ্গে লুকিয়ে তেঙ্গুইয়ের লাশ দেখতে আসে। জিমিং তার পা চেক করে বুঝতে পারে এটাতে ভাঙার কোনো লক্ষণ নেই, তার মানে এই লাশ তেঙ্গুইয়ের হতেই পারে না। এদিকে ঝাওয়েরা আলোচনা করতে থাকে এবার তাদেরকে তেঙ্গুইকে সরাতে হবে। রাতের বেলা পেইয়ান তার সকল সৈনিকদের বলে দেয় সারা শহর তন্ন তন্ন করে খুঁজতে। এরপর সে নিজেও জাংসিকে নিয়ে বাইরে তেঙ্গুইকে খুঁজতে বের হয়। জাংসির প্রচন্ড শীত লাগছিল, পেইয়ান তখন তাকে নিজের পোশাক পরিয়ে দেয়। এরপরে সকালবেলা জাংসি ভাবতে থাকে, আমার কি হুজুরকে সবকিছু বলে দেওয়া উচিত। তার হাতে আমরা তখন একটা চিঠি দেখতে পাই। সে যখন পেইয়ানের জন্য খাবার রান্না করতে যায় ওই সময় দেখা যায় লুকিয়ে কেউ একজন জাংসির সেই জেট পেন্ডেন্টটা নিয়ে নেয়। এদিকে আনেরা চারদিকে নজরদারি করার সময় হঠাৎ তাদের চোখে সন্দেহজনক একটা গাড়ি মনে হয়। তারা তার পিছু করতে করতে একটি বাড়ি পর্যন্ত এসে পড়লে সেখানে ঘোড়ার গাড়ি থেকে তাড়াতাড়ি নামার সময় তাদের একটা জুতা পড়ে যায়। আন বুঝতে পারে এটা তেঙ্গুইয়ের জুতা। এরপর সে পেইয়ানকে ডেকে নিয়ে আসলে পেইয়ান বলে, এটা জেনারেল লুয়ের বাড়ি, আমি মহারাজের অনুমতি ছাড়া এই বাড়িতে ঢুকতে পারবো না। এরপর পেইয়ান চলে আসে রাজপ্রাসাদে। সে মহারাজের এনোচকে বলে মহারাজকে গিয়ে বলতে যে তেঙ্গুই বেঁচে আছে এবং এখন সে জেনারেল লুয়ের বাড়িতে আছে। এনোচ এই কথা মহারাজের কানে কানে বলে। একটু পরে সেখানেই তেঙ্গুইয়ের জেনারেল আর ঝাও আসছিল এবং সেই জেনারেল পেইয়ানকে দেখে চিৎকার করে বলে, আজ তোমার বিচার অবশ্যই হবে। এরপর মহারাজ তাদের সবাইকে ভেতরে ডাকে। জেনারেল মহারাজকে বলে, এই পেইয়ানি আমাদের তেঙ্গুই হুজুরকে মেরেছে। এক মন্ত্রী বলে, আপনি কোন হিসেবে এত বড় অপবাদ দিচ্ছেন? জেনারেল তখন বলে, আমার কাছে প্রমাণ আছে। সে তখন সেই জেটটা দেখায় যেটা কিনা জাংসির ছিল। অন্যদিকে জাংসিও বুঝতে পারে তার জেট কেউ চুরি করে নিয়েছে। জেনারেল বলতে থাকে, এই জেটটা জাংসি নামে পেইয়ানের এক দাসীকে দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী আজ সকালে আমরা তেঙ্গুইয়ের হুজুরের লাশের কাছে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা একজন মুখোশধারী লোককে দেখতে পাই যে আমাদের দিকে একটা অস্ত্র ছুরি দিয়ে পালিয়ে যায়। এরপর আমি সেখানে গেলে দেখতে পাই তেঙ্গুই হুজুরের মুখে জেটটা রয়েছে। হয়তো সেই কালো কাপড় পরা লোকটা এটাই নিতে চেয়েছিল, তবে পারেনি। আর এই অস্ত্র আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো পেইয়ানের নিজস্ব সৈনিকদের অস্ত্র, অর্থাৎ চাংফং গার্ডেদের অস্ত্র। রাজকুমার বলে, এটা হতেই পারে না, ওই দিন পেইয়ান আমাদের সাথেই ছিল। জেনারেল বলে, কিন্তু আমি তো শুনেছি আগুন লাগার একটু আগে পেইয়ান এবং তার প্রিয় দাসী খাবার ঘরে নাকি ছিল না। তারা কোথায় গিয়েছিল তাও নাকি কেউ জানে না। রাজকুমার তখন পেইয়ানকে বলে, তুমি বলে দাও তুমি কোথায় গিয়েছিলে। আমরা জানি তুমি নির্দোষ, তুমি শুধু বলে দাও। পেইয়ান মহারাজের দিকে তাকিয়েছিল। এরপর যাও কল্পনা করে সে ইফেইকে বলছে, পেইয়ান কিছুই বলতে পারবে না, কারণ যদি পেইয়ান এই কথা বলে যে মহারাজ তার মায়ের সঙ্গে রাতের বেলা আলাদা দেখা করতে গিয়েছিল, সে রাতে সবারই বদনাম হবে, যেটা মহারাজ কখনোই চাইবে না আর পেইয়ানও কখনোই করবে না। ইফেই বলে, জেনারেলের যদি সন্দেহ হয় যে হঠাৎ করে এই জেট সেখানে কি করে গেল, যাও বলে তোমার মনে হয় তাতে ওর কিছু আসে যায়? ও যদি এখন ওয়েস্টেড ফিরে যায় ওকে আরো শাস্তি দেওয়া হবে, তাই ও এখানে যদি প্রমাণ করে দিতে পারে যে এখানকার লোকেরাই তেঙ্গুইকে মেরেছে তাহলে ওর শাস্তিটা একটু কম হবে। তাই ও জেট নিয়ে কোনো কিছুই বলবে না। মহারাজ সবকিছু জেনেও পেইয়ানকে জিজ্ঞেস করে, তুমি ওই দিন কোথায় ছিলে? পেইয়ান বলে, আমি নির্দোষ, তবে আমি বলতে পারবো না আমি ওই দিন কোথায় ছিলাম। মহারাজ তখন ঝাওকে বলে জাংসিকে ধরে নিয়ে আসতে আর পেইয়ান আর জাংসিকে জেলখানায় বন্দি করে রাখতে পরবর্তী আদেশ দেওয়া পর্যন্ত। এরপরে পেইয়ানদের বাড়িতে রাজপ্রাসাদের সৈনিকরা এবং ঝাও যায়। তারা বলে তাদের জাংসিকে প্রয়োজন। পেইয়ানের মায়ের দাসী তাকে একটা থাপ্পড় মারে। এরপরে সৈনিকরা তাকে ধরে নিয়ে আসে।
একটু পরে পেয়ানের কাছে মহারাজ আসে। সে বলে, এত বড় ভুল কি করে হলো? তবে তুমি আমার একজন লয়াল অফিসিয়াল, আমি তোমাকে বড় শাস্তি দিতে পারবো না, তবে তোমার দাসীর ব্যাপারে আমার কোনো হাত নেই। এই কথা শুনে পেয়ান মাটিতে বসে বলে, মহারাজ ও একদম নির্দোষ। মহারাজ বলে, দাসীর জন্য নিজেকে মেরে ফেলতে চাইছো? তোমাকে কি এখনো আমাকে শেখাতে হবে? পেয়ান আবার বলে, জাংসি একদম নির্দোষ। তখনই ঝাও আর জাংসি এদিকেই আসছিল। জাংসি দেখতে পায় পেয়ান কিভাবে তার জন্য মহারাজের কাছে মাথা নত হয়ে ক্ষমা চাইছে। মহারাজ জাংসিকে বন্দি করতে বলে। এরপর জাংসিকে আলাদা ঘরে নিয়ে আসা হয়। ঝাও তাকে বলে, তুমি আসলেই একটা জিনিস, তোমার মতো একটা দাসীর জন্য পেয়ান মহারাজের কাছে ভিক্ষা চাইছে। এত ভালো লোকের জন্য মারা গেলেও তো তোমার খুশি হওয়ার কথা, তাই না? জাংসি দেখতে পায় পেছনেই একটা ধারালো লোহা রয়েছে। সে ধাক্কা দিয়ে ঝাওকে ফেলে দেয়। ঝাওয়ের বুক এপার ওপার হয়ে সে লোহাটা বেরিয়ে আসে। জাংসি হেসে বলে, দেখি তাহলে কে আগে মারা যায়। ঝাও এরপর জাংসিকে সে লোহার সঙ্গে চেপে ধরে আর বলে, দেখবো যখন তাহলে ভালো করেই দেখি। এখানে সিন কাট হয়। এদিকে পেয়ান দাঁড়িয়েছিল। তখন তার কাছে যুবরাজ আসে। যুবরাজ বলে, তুমি কেন বললে না যে তুমি কোথায় ছিলে? আমি এটা কিছুতেই বিশ্বাস করতে পারি না যে তুমি এরকম কাজ করতে পারো। পেয়ান বলে, যুবরাজ তাহলে আমার হয়ে একটা কাজ করে দেবেন? সে একটা চিঠি দিয়ে বলে, এটা একটু আমার মায়ের কাছে পাঠিয়ে দেবেন। যুবরাজ, আরেকটি জিনিস, জাংসিকে বাঁচাতে আমাকে সাহায্য করবেন। জাংসি এই সন্ত্রাসকে ধরার একমাত্র সাক্ষী, আমি কোনোভাবেই তাকে হারাতে পারবো না। যুবরাজ বলে, ঠিক আছে, আমি দেখছি। এরপর রাতের বেলা পেয়ানের মায়ের কাছে যুবরাজ কতগুলো দাসীদেরকে দিয়ে সেই চিঠি পাঠিয়ে দেয়। এদিকে সেই হে নামের লোক আর তার স্ত্রী তেঙ্গুইকে একটা গাড়িতে উঠিয়ে দেয়, আর দুজন ছেলে তাদেরকে নিয়ে আজ ইয়েলো রাজ্যের দিকে রওনা হয়েছে। অন্যদিকে ঝাও মহারাজের আদেশে জাংসিকে জিজ্ঞাসাবাদ করার জন্য আসে। আসলে ওই সময় আঘাতটা তেমন একটা গভীর ছিল না, যার কারণে তাদের দুজনেরই তেমন কোনো ক্ষতি হয়নি। ঝাও ভেতরে এসে জাংসিকে প্রথমে বেঁধে ফেলে, এরপরে তার মুখে কাপড় দিয়ে দেয়। ঝাও বলতে থাকে, তোমার কারণে আমার সব প্ল্যান নষ্ট হয়ে গেছে, তোমার কারণে আলী মারা গেছে, তোমাকে তো মরতেই হবে। তবে একটা কথা আমি তোমাকে বলি, পরের জন্মে আর যাই করো গাছে ওঠো না। ঝাও আসলে জাংসির নাকে মুখে ওয়াইন ঢালছিল, যাতে করে জাংসির নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায়। জাংসি হাত দিয়ে চাঁদের মতো ইশারা করে। ঝাও বুঝতে পারে জাংসি তাকে কিছু বলতে চায়। সে তার মুখ খুলে দিলে জাংসি বলে, আমি বাড়িতে একটা চিঠি লিখে রেখে এসেছি, যেটার ভেতর আমি লিখে দিয়ে এসেছি যে তুমি আমাকে ভয় দেখিয়েছিলে, এই কারণে আমি তোমার সত্যিটা আগে জানাইনি, আর এখন আমার কাছেও প্রমাণ আছে। তোমার মনে আছে ওই দিন তুমি আমার কতগুলো বীজের উপর পা রেখেছিলে? ওই বীজগুলো কোনো সাধারণ বীজ নয়। এখন তুমি সেই জুতাটা যতবারই ধুয়ে থাকো না কেন, ওই জুতাটাকে যদি হোয়াইট ভিনেগারে ধোয়া হয় তাহলে সেটা রঙিন হয়ে যাবে, আর তুমি চরম ভাবে ধরা পড়ে যাবে। যাও তখন তার গলা চেপে ধরে আর বলে, আমি তোমাকে মেরে ফেলবো। জাংসি বলে, তাহলে মেরে ফেলো। এখন পেই ম্যানশনে কেউ ঢুকতেও পারবে না আর বের হতেও পারবে না। সেখানে গিয়ে তুমি সেই চিঠি কিভাবে খুঁজে বের করবে? আর তুমি নিশ্চয়ই জানো পেয়ান হুজুরকে আজ নয়তো কাল মহারাজ ছেড়ে দেবে। হুজুর আমার চিঠি অবশ্যই পাবে। যাও রাগে তার গলা চেপে ধরে রাখে। জাংসি বলে, তুমি বলেছো এই রাজ্যের লোকেরা নাকি খুব খারাপ, তাহলে তুমি কতটা ভালো? তুমিও তো আমার মতো দুর্বলকেই মারতে চাইছো। তখন যুবরাজ জেলখানে আসে। সে গার্ডদেরকে বলে, তোমরা সবাই বাইরে কি করছো? তারা বলে, ভেতরে কমান্ডার ঝাও ওই দাসীকে কিছু জিজ্ঞাসাবাদ করছে। সে বুঝতে পারে ঝাও জাংসিকে মেরে ফেলবে। সে চিৎকার করে বলতে থাকে, যাও ওকে মেরো না। তার ডাক শুনে ঝাও তার কাছে আসে। যুবরাজ বলে, এই মেয়েটা নাকি ওই কেসের ব্যাপারে খুবই ইম্পর্টেন্ট, তাই ওকে মেরো না। এরপর সে চলে যায়। ঝাও ভাবতে থাকে, যুবরাজ যখন এই কথা বলে গেছে তাহলে তো আর ওকে মারা যাবে না। এরপরে যুবরাজের কথাতেই ঝাও এসে মহারাজের কাছে বলে পেয়ানকে কিছুটা সময় দিতে, যাতে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। মহারাজ তখন তাকে 3 দিনের সময় দেয়। এরপরে ঝাও মহারাজকে বলে, মহারাজ দেখে মনে হচ্ছে পেয়ান এই দাসীকে পছন্দ করে, আপনি যদি দাসীকে ছেড়ে দেন তাহলে সে সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। মহারাজ বলে, হ্যাঁ, ওকেও ছেড়ে দাও। ঝাও বাইরে আসলে ইফেই বলে, কাল যুবরাজের দাসীরা নাকি পেই ম্যানশনে গিয়েছিল। এই কথা শুনে ঝাও বুঝতে পারে পেইয়ান বড় কিছু প্ল্যান করছে। সে তাকে বলে তাদের প্ল্যান ক্যান্সেল করতে। ইফেই দৌড়ে এসে সেই বয়স্ক লোককে বলে, আমাদের প্ল্যান এখনই ক্যান্সেল করতে হবে। তারা বলে, গাড়ি তো ওরা নিয়ে চলে গেছে। ইফেই বলে, ওদেরকে আটকাতে হবে। সেই বৃদ্ধ সিটি গেটের সামনে তাদেরকে আটকানোর চেষ্টা করে, তবে পারে না। তখনই পেইয়ানদের গার্ডরা এসে সেই বৃদ্ধকে ধরে ফেলে। এদিকে এরা দুজন তাদের সকল প্রমাণ পুড়িয়ে ফেলছিল। তখন সেখানে পেইয়ানের চাংফং গার্ডেরা চলে আসে। বৃদ্ধা ইফেইকে চলে যেতে বলে। ইফেই বলে, আমি আপনাকে ছাড়া যাব না। বৃদ্ধা বলে, আমার এখন অনেক কিছু পোড়াতে হবে, তুমি চলে যাও। চাংফং গার্ডেরা শুধুমাত্র বৃদ্ধাকে পায় আর তাকে অনেক মারে। এরপর যুবরাজ এসে পেইয়ানকে বলে যে মহারাজ তাকে 3 দিনের সময় দিয়েছে, আর এই বিষয়ে ঝাও তাদেরকে সাহায্য করেছে। এই কথা শুনে পেইয়ানের মনে একটু খটকা লাগে। ঝাও কি তাহলে তার শত্রু নয়? এদিকে ঝাও জাংসির কাছে আসে। সে বলে, তোমার হুজুরকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে সে বাড়ি গিয়ে যদি তোমার চিঠিটা পেয়ে যায় তাহলে সে তোমার সঙ্গে কি করবে সেটাও একবার ভেবে দেখো। জাংসি বলে,
কিছুই করবে না, সে তোমার মতো খারাপ মানুষ নয়। এরপর পেইয়ান দৌড়ে জাংসির কাছে আসে। সে তার আঘাত দেখে বলে, তোমাকে আঘাত কে করেছে, কি হয়েছিল? জাংসি বলে, কিছু না, আমি নিজেই পড়ে গিয়েছিলাম। পেইয়ান এরপর ঝাওকে ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য, আর এখন সে তাকে নিজের সঙ্গে যেতে বলে। এদিকে পেইয়ানের লোকেরা ট্যাঙ্গুরির গাড়িটাকে ধরে ফেলে। অন্যদিকে রাস্তার মাঝখানে গার্ডেরা দেখায় যে তারা সেই বৃদ্ধ আর বৃদ্ধাকে ধরে এনেছে। পেইয়ান এসে সে বৃদ্ধকে জিজ্ঞেস করে, সত্যি করে বলুন, আপনাদেরকে কে অর্ডার দিয়েছিল? সত্যি কথা বললে আমি আপনাদের প্রাণে মারবো না। বৃদ্ধ বলে, সাহস থাকলে তুমি আমাদেরকে মেরে ফেলো, কিন্তু আমরা তোমাকে কিছুই বলবো না। পেইয়ান তখন তাদেরকে মারতে বলে। তাদের গায়ে চরমভাবে চাবুক দিয়ে আঘাত করা হচ্ছিল। জাংসি এসে পেইয়ানকে বলে, ওরা অনেক বয়স্ক লোক, এভাবে মারবেন না। পেইয়ান তখন তাদেরকে থামতে বলে। এরপর সে আবারও জিজ্ঞেস করে তাদেরকে কে আদেশ করেছিল, তবে তারা কিছুই বলে না। এই কারণে পেইয়ান আবারও তাদেরকে মারতে বলে। তখন ঝাও বলে, মার্কিউস, আপনি পারবেন না ওদের মুখ থেকে সত্যি বের করতে, এটা আপনি আমার উপর ছেড়ে দিন। এরপর সে তার স্লিভের ভেতর থেকে চাকু দেখিয়ে বৃদ্ধকে বোঝাতে থাকে সে যেন এখান থেকে পালিয়ে যায়। বৃদ্ধ বলে, তুমি শয়তান কমান্ডার, তুমি ভেবেছো তুমি আমার কাছ থেকে উত্তর পাবে? কখনোই না। ঝাও তখন সেই মহিলাকে জিজ্ঞেস করে। মহিলা তখন লাফিয়ে এসে ঝাওয়ের কানে কামড় দেয়। এরপর মহিলা নিজে বিষ খেয়ে আত্মহত্যা করে নেয়। তাকে মরে যেতে দেখে বৃদ্ধ লোক নিজেই নিজেকে তলোয়ার দিয়ে আঘাত করে মারা যায়। তখন তার কাছ থেকে একটি ছোট চুড়ি পড়ে যায়, যেটা ছিল তার মেয়ে লানের। ঝাও মনে করে সে তাদেরকে বলেছিল সে তাদের মেয়ের হত্যার বিচার করবে, অথচ সে কিছুই পারল না। আজও এই বৃদ্ধ মহিলা তার কানে কানে বলেছে, তুমি বেঁচে থেকো। চোখের সামনে দুজন মানুষকে মরে যেতে দেখে জাংসিও একদম থমকে যায়। এরপরে দেখা যায় রাজ্যের এত বড় একটা ঝামেলা কেটে গেছে, তাই মহারাজ একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, যেখানে ঝাওয়ের মন খুবই খারাপ ছিল, যেটা জাংসিও বুঝতে পারে। ঝাও মহারাজকে বলে, যেহেতু আজকে অনেক খুশির একটা দিন, তাহলে মহারাজ আজকে আমি আপনাদেরকে নাচ দেখাই। এরপর সে যুদ্ধের নৃত্য করতে থাকে, আর সে বৃদ্ধ বৃদ্ধা আর যারা যারা মারা গেছে তাদেরকে কল্পনা করতে থাকে। ঝাও আজ অনেক ভেঙে পড়েছে। এরপরে তারা সবাই যখন চলে আসতে থাকে, তখন জাংসি হাতে ইশারা করে ঝাওকে বোঝায় যে সে তার সঙ্গে কথা বলতে চায়। বাড়িতে আসলে ঝাও আজ যারা যারা মারা গেছে তাদের নাম খোদাই করে রাখে, কারণ সে সবসময় এটা করে। এরপর ইফেই সেখানে আসে। সে বলে, আমি যদি তাদেরকে জোর করে নিয়ে আসতাম। এই সব কিছু হয়েছে ওই মেয়েটার জন্য। ওই মেয়েটা শুরু থেকেই আমাদের সব প্ল্যান নষ্ট করে দিচ্ছে। ঝাওয়ের মনে পড়ে জাংসি তাকে কথা বলার জন্য রেখেছিল। এদিকে পেইয়ানেরা বাড়িতে ফিরে আসে। পেইয়ানের মা বলে, আর যেন কখনো এরকম ভুল না হয়। এরপর সে জাংসির দিকে তাকিয়ে বলে, এখন তো দেখছি তোমার চিন্তা বাড়ানোর জন্য আরো লোক এসে গেছে। এরপর সে ভেতরে চলে যায়। পেইয়ান সবাইকে বলে, সবাই গিয়ে বিশ্রাম করো, আমি আমার স্টাডি রুমে যাব। জাংসি বলে, আমিও আপনার সঙ্গে যাব। পেইয়ান রুমে এসে দেখতে পায় জাংসি সেখানে খাবার রান্না করে রেখেছিল। পেইয়ান বলে, সব খাবার নষ্ট হয়ে গেল, আমি কি এটা এখন খেতে পারবো? জাংসি তখন সেটা নিয়ে বলে, এটা নষ্ট হয়ে গেছে, আমি আপনাকে পরে বানিয়ে দেব। পেইয়ান বলে, আজ সেই বৃদ্ধ বৃদ্ধার মৃত্যুর জন্য তুমি কি আমাকে দায়ী করছো? দেখো আমার কি করার আছে বলো। জাংসি বলে, আমি জানি এখন আপনার সবচাইতে বড় উদ্দেশ্য হলো সেই সন্ত্রাসকে খুঁজে বের করা, যে কিনা আপনাকে এত কষ্ট দিয়েছে। এরপর সে চলে আসে। এরপর দেখা যায় ওই খাবারের বাটির নিচেই মূলত সেই চিঠিটা ছিল। জাংসি মনে করে কিভাবে আজ বৃদ্ধ লোকেরা ঝাওকে বাঁচানোর জন্য নিজেরা মারা গেছে, মানে ঝাও যদি কোনো খারাপ লোক হবে তাহলে তার জন্য মানুষ কেন মারা যাবে। জাংসি সেই চিঠিটা পুড়িয়ে ফেলে, আর এরপর সে ঝাওর জন্য রান্না করে বাইরে ঝাওর জন্য বসে থাকে। একটু পরে ঝাও সেখানে আসে। সে বলে, তুমি আমাকে কেন রেখেছ? জাংসি বলে, আমি সব জায়গায় দেখেছি, কেউ বাইরে নেই, আমি তোমার জন্য এটা রান্না করেছি, তুমি এটা খেয়ে নাও। ঝাও বলে, তুমি আসলে কি বলতে চাইছো? জাংসি বলে, কয়েক বছর আগে আমি একটা বিড়াল পেয়েছিলাম। এরপর আমি সেই বিড়ালটাকে বাড়িতে নিয়ে যাই। সারাদিন আমি তার সঙ্গে কাটাই। সে আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল, কিন্তু একবার সে অসুস্থ হয়ে যায়। ডাক্তার বলে তাকে বাঁচানো নাকি খুব মুশকিল। আমি এক পাহাড় থেকে অন্য পাহাড় তার জন্য ওষুধ খুঁজে বেরিয়েছি, কিন্তু আমি কোথাও তাকে বাঁচানোর মতো ওষুধ পাইনি। যখন আমি খালি হাতে তার কাছে এসেছি তখন মনে হয়েছে সে যেন আমার চোখের দিকে তাকিয়ে আমাকে কিছু বলতে চাইছে, কিন্তু না আমার কিছু করার ছিল আর না তার কিছু করার ছিল। যাও বলে, এই ফালতু কথা বলার জন্য তুমি আমাকে ডেকে নিয়ে এসেছো। জাংসি বলে, আমি জানি তোমার কেমন লাগছে, আমি জানি ভালোবাসার কেউ দূরে সরে গেলে কেমন লাগে। যাও বলে, তাই নাকি? তুমি জানো আপনজন এক এক করে চোখের সামনে মারা যেতে থাকলে কেমন লাগে? তুমি জানো চোখের সামনে দেখতে হয় যে তাদেরকে শত্রুরা মেরে ফেলছে, কিন্তু আমি কিছুই করতে পারি না, তখন কেমন লাগে সেটা তুমি জানো? জাংসি বলে, কিন্তু সেটাতে তোমার কোনো দোষ নেই। যাও বলে, হ্যাঁ সত্যি, আমার কোনো দোষ নেই, দোষ হলো তোমার। আমি কেন প্রথম দিনই তোমাকে মেরে ফেললাম না? তোমাকে বাঁচিয়ে রাখার কারণে আজ এক এক করে আমার কতগুলো লোক মারা গেল। তুমি যদি না থাকতে আজ সবকিছু অন্যরকম হতো। আজ হয়তো তারা ইউলো রাজ্যে গিয়ে কত আনন্দ করত, কিন্তু তোমার কারণে সব শেষ হয়ে গেছে। আমি জানি না আমি তোমাকে কেন মানি না, আমি জানি না। সে তার গলা ছেড়ে দেয়। জাংসি বলে, ছোটবেলা থেকেই আমি পাহাড়ে বড় হয়েছি, আমি আত্মীয় স্বজন কাউকে দেখিনি,
আমি জানি না কাছের মানুষ মারা গেলে কেমন লাগে, কিন্তু যখন আমি এখানে এসেছি তখন আমি বুঝতে পেরেছি মানুষের জীবন আর মৃত্যু কি জিনিস। আজ যখন আমি সেই বৃদ্ধাকে মরে যেতে দেখেছি তখন আমার সেই বিড়ালের কথা মনে পড়ে গেছে। তুমি আমাকে 3 বার মারতে চেয়েছো, আমি তোমাকে মন থেকে ঘৃণা করি, কিন্তু তারপরও বাড়িতে এসেই সবার আগে আমি চিঠিটা পুড়িয়ে ফেলেছি। আমিও জানি না আমি এটা কেন করছি। আমি জানি না তুমি ভালো না খারাপ, তুমি ভালো করছো না খারাপ করছো তাও আমি জানি না, কিন্তু আমি শুধু জানি তুমি যাতে নিজের স্বপ্ন পূরণ করতে পারো। এই কারণেই প্রত্যেকটা লোক নিজের জীবন দিয়ে দিচ্ছে। তারা তোমার স্বপ্ন পূরণ করতে চায়, তোমাকে সবার সামনে দেখতে চায়। এত মানুষ কোনো খারাপ কিছু চাইবে না, তাই আমি এরপর থেকে তোমাকে আর আটকাবো না। যাও বলে তোমার এই রান্না করা খাবার দেখে ভালো লাগছে না। জাংসি বলে জানি, কারণ আমার কাছে লিউজো ফুল নেই। যাও তখন চলে আসে। পরদিন সকালে পেইয়ান তলোয়ার প্র্যাকটিস করছিল। তখন সেখানে অন্য একজন দাসী আসলে পেইয়ান বলে, জাংসি কোথায়? দাসী বলে, জাংসির শরীর নাকি অসুস্থ। এরপরে পেইয়ান একটা ওষুধ নিয়ে জাংসির ঘরের দিকে যাচ্ছিল। তখন সে সামনে তার মাকে দেখতে পায়। তার মা বলে, তোমার হাতে ওষুধ কেন? তুমি কি অসুস্থ? পেইয়ান বলে, একটু হালকা পেটে ব্যথা। তার মা বলে, তাহলে ঘরে গিয়ে বিশ্রাম করো। পেইয়ান আর কিছু বলতে পারে না। সে তখন ফিরে আসে। এরপর আমাদেরকে জেনারেল লুকে দেখানো হয় যে কিনা এই রাজ্যের অনেক প্রভাবশালী ব্যক্তি। তার সেবকদের মধ্যে একজন সেবক ছিল যে কিনা ঝাওয়ের লোক ছিল। এরপরে ঝাওয়ের কাছে সেই সেবকের একটি সিক্রেট চিঠি আসে। সেখানে লেখা ছিল, লু নাংলিং শহরে অস্ত্রের চোরা কারবারি করছে। ঝাও বুঝে যায় লু আর পেই ফ্যামিলি হয়তো মিলে আছে এবং তারা হয়তো একসময় রাজধানীতে বিদ্রোহের প্ল্যান করছে। এরপরে ঝাও চলে আসে মহারাজের প্রাসাদে। ঝাও বলে, আজ যুবরাজ বাইরে বের হবে, সবাই তাকে দেখে সম্মান জানাবে। আমি যদি রাজা হতাম তাহলে আমি গিয়ে দেখে আসতাম যে জনগণ আমার আর আমার ছেলেদের ব্যাপারে কি ভাবে। মহারাজ বলে, তুমি চাইছো যে আমি সেখানে যাই? এরপরে বিকালবেলা সারা রাজ্যে উৎসব শুরু হয়ে যায়। সেখানে মহারাজ আর ঝাও এসেছে তাদের বেশ পরিবর্তন করে, যাতে তাদেরকে কেউ চিনতে না পারে। একটু পরেই তারা দেখতে পায় লোকজন দৌড়াদৌড়ি করছে, কারণ তারা মার্কিউসকে দেখতে যাচ্ছে। ঝাও একজন লোককে বলে, আজ তো যুবরাজ বাইরে এসেছে। তারা বলে, হ্যাঁ, তবে পেইয়ান হুজুর অনেক বড় একটা কেস সলভ করেছে, সে আমাদের রাজ্যের গর্ব, আমরা মূলত তাকেই দেখতে এসেছি। এরপরে যখন নৌকায় যুবরাজ আর পেইয়ান বের হয়, সেখানে সবাই যুবরাজকে ছেড়ে শুধুমাত্র পেইয়ানের প্রশংসা করতে থাকে, যেটাতে মহারাজ একটু চিন্তায় পড়ে যায়। কিন্তু ঝাও অনেক খুশি হয়, কারণ সে তো মহারাজকে এটা দেখাতেই নিয়ে এসেছে। বাড়িতে আসলে পেইয়ানের মাকে তার দাসী বলে, ওই দিন মহারাজ এখানে এসেছিল ঝাও ইউ নামে একজনের কথা শুনে। ঝাও ইউর ছেলে নাকি বেঁচে আছে আর সে নাকি নাংলিং শহরে আছে। উদি বলে, তাই নাকি? তাহলে খুঁজে বের করো সে কে। ওই সময় পেইয়ান সেখানে আসে। উদি পেইয়ানকে বলে, তুমি চারদিকে অনেক নাম কামিয়ে ফেলছো, মানুষ রাজকুমারের চাইতে তোমার নাম বেশি চিৎকার করছে। মহারাজ এবার কিভাবে তোমাকে ছেড়ে দেবে? এদিকে মহারাজকে দেখানো হয় যে কিনা তার এনুজকে বলছে, পেইয়ান ছোটবেলা থেকেই আমার ছেলেদের থেকে অনেক বেশি চালাক। তার উপর এখন জনগণ তাকে চাইছে। আমার পেইয়ানকে বেশি সুবিধার মনে হচ্ছে না। তুমি তার ব্যাপারে আরো খোঁজ নাও, আর ঝাওকে বলো চাংফং গার্ডেদের ব্যাপারেও খোঁজ খবর রাখতে। উদি পেইয়ানকে বলে, তুমি কি জানো মহারাজ কেন পেই ফ্যামিলির উপরে সব সময় এত নজর দিয়ে রাখে? 20 বছর আগে রাজকুমার চিয়ের ঘটনায় মহারাজ তোমার বাবাকে আদেশ দিয়েছিল ওই 2 সন্ত্রাসীকে ধরার জন্য, মানে ইয়ান সিস্টার্সদের ধরার জন্য, কিন্তু তারা পালিয়ে যায়। তোমার বাবা নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করে, তবে মহারাজ তাকে সন্দেহ করে, আর এখন পর্যন্ত সে এই পরিবারকে সন্দেহ করেই আসছে। তাই তোমাকে পুরোপুরি মুক্ত হতে হলে আগে সেই ইয়ান সিস্টার্সদের ধরতে হবে। পেইয়ান বাইরে এসে তার লোকেদেরকে বলে যে কোনো মূল্যে ইয়ান সিস্টার্সদের খুঁজে বের করতে হবে। এদিকে দেখা যায় চিয়ান আবার অন্য কোথাও চলে যাচ্ছে। ইয়ান তাকে কিছু টাকা দেয় আর তাকে কিছু জিনিসপত্র দিয়ে দেয়। চিয়ান এরপরে চলে যায়। পরদিন সকালে ঝাও আর ইফেই কথা বলছিল। সেখানে ঝাও ইফেইকে বলে, ইয়ান সিস্টার্সদের কোনো খোঁজ পেয়েছো? ইফেই বলে, না। ঝাও বলে, তারা 20 বছর ধরে লুকিয়ে আছে, তাদেরকে খোঁজা এত সহজ হবে না। অন্যদিকে পেইয়ান মনে করতে থাকে তার মা কাল রাতে তাকে কি বলেছে। সে তাকে বলছিল, চাংফং গার্ডেদের যে সকল লোকেরা তেঙ্গুয়ের ব্যাপারটা জানে তাদের তুমি কি করেছো? পেইয়ান বলে, তাদেরকে আমি আবার পাঠিয়ে দিয়েছি। তার মা তখন প্রচন্ড ক্ষেপে যায়। সে বলে, আমি তোমাকে বলেছিলাম সেই ঝামেলাগুলোকে একেবারে শেষ করে দিতে। মহারাজ যদি কোনোভাবে টের পেয়ে যায় যে মহারাজের আড়ালে তুমি এতগুলো সৈনিকদের পালছো, মহারাজ তোমাকে কি করবে তুমি জানো? তুমি এই বিষয়গুলো কেন নজর দাও না? ও, আমি তো ভুলেই গেছি, তুমি তো এখন কাউকে ওষুধ দিতে ব্যস্ত হয়ে যাও। পেইয়ান তখন বলে, মা, ও শুধুমাত্র আমার কাছে একটা দাবার গুটি। তার মা বলে, এই কথাটা যেন মনে থাকে। তুমি নিশ্চয়ই ভালো করে জানো তুমি কি করলে আমি ওই মেয়েটাকে তোমার সাথে থাকতে দেব, আর কি করলে থাকতে দেব না। এগুলো মনে করে পেইয়ানের প্রচন্ড রাগ হচ্ছিল। এরপর সে জাংসির কাছে আসে। জাংসি বলে, আপনার কি কিছু লাগবে? পেইয়ান বলে, আমি তোমাকে এক জায়গায় নিয়ে যেতে চাই। এরপর সে তাকে বাহিরে নিয়ে আসে, নৌকায় করে তাকে ঘোরাতে থাকে। জাংসি বাহিরের পরিবেশ দেখে খুবই খুশি হয়। সে বলে, হুজুর, আমি তো জানতামই না যে রাতের বেলা এগুলো দেখতে এত সুন্দর লাগে।
পেয়ান বলে, তাহলে অবশেষে তুমি আমার সঙ্গে কথা বললে। জাংসি বলে, আমি আপনার সঙ্গে রাগ করেছিলাম না, আসলে এই বিষয়গুলো আমার কাছে নতুন, আমি বুঝতে পারছিলাম না এগুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, আমাকে ক্ষমা করে দিন। পেয়ানের পর জাংসিকে 2টা ল্যান্থার্ন কিনে দেয়। জাংসি সেখানে নিজের আর পেয়ানের ইচ্ছা লেখে, তারা দুজনেই সেগুলোকে পানিতে দিয়ে দেয়। এরপর পেয়ান জাংসিকে জিজ্ঞেস করে, সবকিছু ঠিক হয়ে গেলে তুমি কোথায় যাবে? জাংসি বলে, আমি বাড়িতে চলে যাব, আমি এখানে এসেছিলাম এই শহরটাকে ভালো করে দেখতে, তবে এখানে এসে আমি অনেককে বিপদে ফেলেছি, আমার মনে হয় এবার আমি যেখান থেকে এসেছি আমার সেখানে ফিরে যাওয়া উচিত। পেয়ান বলে, আমি যদি তোমাকে যেতে না দেই? তখনই উপর থেকে কিছু মেয়েরা পেয়ানকে দেখে চিৎকার করে বলতে থাকে, মার্কিউস এসেছে। তারা ভীষণ খুশি ছিল। পেয়ান তখন জাংসির কাছে এসে জাংসিকে নিজের কাছে টেনে নেয়। এরপর সে তার হাতে একটা চাকু দিয়ে সেই চাকুটা নিচের বুকে গেঁথে ফেলে। নৌকাটা যখন ব্রিজের এপারে আসে তখন ব্রিজের উপরে থাকা মেয়েরা তাদেরকে দেখে চিৎকার দিয়ে ওঠে। পেয়ান অজ্ঞান হয়ে নৌকার উপরে পড়ে যায়। আর এখানেই এই পার্টটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্টে কেমন লেগেছে তা জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।